কি করেন আপনি? এমনি চাষের কাজ করি। ক্ষেত মজুর? হ্যাঁ, ক্ষেত মজুর। কাজের কেমন অবস্থা? কাজ তো কয়, কাজকর্ম তো কমে যাচ্ছে কেরমেসে। কেন? গাড়ি ঘোড়া হয়ে সব কাজ কমে যাচ্ছে, 100 দিনের কাজ নেই, সেসব ঘরে বেকার বসে রয়েছি এইসব আর। তো মানে চলছে কি করে, সংসার চলে কি করে? ওই চলছে কোনো রকমে। সামনে তো ভোট। হ্যাঁ, আজকে জামালপুরে তো আপনাদের কাছে এসেছি, একটু বোঝার চেষ্টা করছি মানুষজন কি বলছে। কি হবে মনে হয় জামালপুরে? জামালপুরে তো আমার ইচ্ছা আছে যে সমর হাজরা জিতুক, এইটাই আমার কথা। সমর হাজরা জিতুক? হ্যাঁ। বিজেপি বা তৃণমূল নয় কেন? না, ওরা চিটিংবাজ লোক, চিটিংবাজ একদম। দুটো দলের সেটিং আছে একদম, দুজনে একদম কাটাকাটি। এ বলছে আমি ভালো, ও বলছে আমি ভালো, কেউ ভালো নয় ওদের দুজনে। আপনাদেরকে বলেছিলাম সমর হাজরার সঙ্গে কথা বলবো। সমর হাজরাকে পেয়েছি, নির্বাচনী সমাবেশ তিনি তার বক্তব্য রাখলেন। তারপরে দীর্ঘ 25 বছরের 5 বারের বিধায়ক, কিন্তু আমি ঈষৎ অবাক হলাম। এখানে ওনার কোনো সিকিউরিটির বালাই নেই, অত্যন্ত সাদামাটা জীবন। এবং সমর হাজরা সম্পর্কে এই অঞ্চলের মানুষ জানেন, এটা একটা কাহাবাত রয়েছে যে একজন এমএলএ টোটোয় করে, অটোরিকশা করে, সাইকেলে করে, হেঁটে, ট্রেনে ঘুরে বেড়ান। এরকমটা কেন বোঝার চেষ্টা করব। এবারের নির্বাচন নিয়ে তিনি কতটা কনফিডেন্ট, তার কি কি কাজের খতিয়ান বোঝার চেষ্টা করব। তিনি যদি জিততে পারেন তিনি কি করতে চান বোঝার চেষ্টা করব। তো আপনার সম্পর্কে একটা এ তো কাহাবাত রয়েছে যে সমর হাজরা কোনো সিকিউরিটির বালাই কোনোদিন করেননি, ধার ধারেন না সাধারণভাবে। আমি দেখছিলাম কিছুদিন আগে বায়রন বিশ্বাস সম্পর্কে বলা, অধীর চৌধুরী বলছেন, অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বায়রনের একটা স্বপ্ন ছিল যে বায়রন হেঁটে যাবে, দুপাশ দিয়ে সিকিউরিটি যাবে। এটা একটা মানুষের এই স্ট্যাটাস সিম্বলটা একটা স্বপ্ন। আপনি এটা 25 বছরের 5 বারের বিধায়ক, কখনো মনে হয়নি? না, আমার যে সিকিউরিটি নিয়ে চলতে হবে, আমি মনে করি আমার যারা এই কেন্দ্রে ভোটার, অসংখ্য মানুষ ভোট দিয়েছে, তারাই আমার সিকিউরিটি। আমি আজ পর্যন্ত 1991 সালে প্রথম বিধায়ক, তখনই সিকিউরিটি লাগেনি। আর এই সরকারের আমলে 2016 থেকে 21 তাতেও আমি কোনো সিকিউরিটি নিইনি। কারণ মানুষের মধ্যে থাকি, মানুষের কাজ করি, মানুষকে আমার বিরোধিতা করবে করে না, এবং আমাকে কোনোদিন আজ পর্যন্ত কেউ কটু কথা বলারও সুযোগ হয়নি। আপনি কি দলের সর্বক্ষণের কর্মী? আমি দলের সর্বক্ষণের কর্মী। কৃষক আন্দোলনটা ভালো করি, ক্ষেত মজুর, কৃষকের পাশে সবচেয়ে বেশি আমি থাকি। বলে পশ্চিমবাংলায় বেশিরভাগ মানুষ তো চাষি, কৃষক, তাহলে এই আন্দোলনটা করলে মনে হচ্ছে যেন অনেক বড় একটা কাজ করছি আমি। রায়না, জামালপুর, এই সমস্ত অঞ্চল, মেমারি, যারা জানে না, একদম ইয়াং জেনারেশনের ছেলে, নবীন প্রজন্মের ইয়াং জেনারেশনের যারা ছেলে মেয়ে, তারা জানে না যে এই সময়টা, এই জায়গাটা আগে কিরকম ছিল। আপনি যে এই কারালাঘাট থেকে আসার যে ব্রিজ নির্মাণ করেছেন দামোদরের উপরে, কলেজ তৈরি করেছেন, এই ব্রিজের আগে এই জায়গাটায় পারাপার হতো কি করে, কেমন ছিল জায়গাটা? অসংখ্য। আমি 1991 সালে যখন নির্বাচিত হওয়ার পর, তো ওই এলাকার ছাত্রছাত্রীরা আমাকে একদিন আবদারও বলতে পারেন, দাবিও বলতে পারেন, বললো আমরা মাধ্যমিক পাস করার পর আমরা কলেজ যেতে পারি না। তারপরে অনেকে আছে এপারে হাই স্কুল জামালপুরে, ওপারে মানুষজন যখন এপারে পেরিয়ে আসে, ভাদ্র আশ্বিন মাস, নদীতে বান, মানে ওপারে মানুষ তার ছেলেকে এপারে পাঠিয়ে যে আত্মনাদ, যে কখন হচ্ছে শেষ নৌকোর খেয়াতে আমার ছেলে আসবে। আমরা সেই জন্য ভাবনা চিন্তা করলাম, আমরা বামপন্থীর আগে ভাবলাম, বামপন্থী সরকারের কাছে আবেদন পেশ করলাম, এবং একটি কারালাঘাটি সেতু নির্মাণ হলো, বড় সেতু এটাই হচ্ছে। এমনকি এখানে যা টাকা বরাদ্দ হয়েছিল এবং যে সময় বরাদ্দ হয়েছিল, আমরা তার আগে কাজটা শেষ করেছি, এবং 1 কোটি টাকা আমরা সরকারকে ফেরত দিয়েছি যে আমাদের এ টাকার কাজে লাগবে না। এটাই হচ্ছে আমাদের, আমরা টাকা নিয়ে বরাদ্দ টাকায় ব্রিজ শেষ করে 1 কোটির ওপর, প্রায় 1.5 কোটির কাছাকাছি টাকা সরকারকে আমরা ফেরত দিয়েছি, যে এই টাকার মধ্যে আমাদের ব্রিজ হয়ে গেছে, সরকার তুমি টাকা তোমার ফেরত নিয়ে নাও। এই হচ্ছে আমাদের কর্মসূচি। আমি এখানে কলেজের জন্য ডিগ্রি কলেজ, এদিকে যেতে হবে তারকেশ্বর,
রায়না, এদিকে মেমারি, মানে জামালপুর তপসিল অধ্যুষিত এলাকা, সবাই একটা ডিগ্রি কলেজের দাবি করলো। আমি তখন মানুষকে বললাম ডিগ্রি কলেজ তো পড়বে, তোমরা টেকনিক্যাল কলেজ নিয়ে পড়াশোনা করো। এক বাক্যে বললাম না, জামালপুর ডিগ্রি কলেজ আমাদের করতেই হবে, আমরা ডিগ্রি কলেজ, আমি এমএলএ থাকাকালীন ডিগ্রি কলেজ করে দিয়েছি। ছেলে আজকে ভাবতে হচ্ছে যে কলেজটা এমন দুর্দিন চলছে, অত বড় একটা কলেজ নির্মাণ হলো, প্রায় 100 জন ছাত্রছাত্রী, আগামী দিনে কলেজটা টিকিয়ে রাখার সমস্যা, জানি না কেন এই ধরনের হচ্ছে। আলু চাষিদের একটা প্রবল একটা সমস্যার মুখে পড়তে হয়েছে। আলু চাষিরা আলুর দাম পাচ্ছে না, যদিও ফলন প্রচুর। কি বলবেন যদি বিধানসভায় যান, তাদের জন্য কি বলবেন? আমি যখন এমএলএ ছিলাম, আমাদের বিনয় কুমার কৃষক সভার পাবল লিডার ছিল। সেই সময় আমরা আলু উৎপাদন কত হয়েছে, বীজ পারপাসে, তখন আলুর বীজ থেকে আলু তৈরি করতে চাষি, বীজ পারপাসে কতটা ব্যবহার হবে, মানুষের এত মানুষের খাবার কতটা লাগবে, তারপর এক্সেস আলু আমরা 2টো মালগাড়ির র্যাক লাগাতাম, চাপাডাঙ্গা তারকেশ্বর হুগলির আলুটাকে তারকেশ্বরে রেখে পাঠাতাম, আর এই দিকের আমাদের আলুটা জামালপুর মেমারি কানলার আলুটাকে মেমারির র্যাক দিয়ে আমরা একটা উড়িষ্যায় পাঠানো হতো, একটা অন্ধ্রে পাঠানো হতো। স্বাভাবিকভাবে চাষি একটা বাজার দর পেত, চাষির লাভ্যাংশ হতো। সেই সময় আলু বিক্রি করে ছেলে মেয়েদের লেখাপড়া, মেয়ের বিয়ে, বাড়ি এবং একটা মোটর সাইকেলও চাষি কেনার স্বপ্ন দেখতো। কিন্তু বাস্তবে আলু অবিক্রি, কোন সরকার এই চাষিদের দায়িত্ব নিতে চাইছে না। শুধু সামান্য টোকেন একটা টাকা ধরিয়ে দিয়ে বললো আমরা কৃষকদের পাশে আছি, না, আমরা লড়াই আন্দোলন কৃষকদের রাস্তায় নেমে আসছি, লড়াই আন্দোলন। 2011 সালের পর আপনি এমন একজন মানুষ যিনি তৃণমূল কংগ্রেসকে হারিয়েছেন 2016 সালে। 2021-এ প্রবল ভাবে কমে গেল আপনার ভোট। এবারে কি হতে পারে বলে মনে করছেন? আগে রাম পরে বাম, এমনটা তো অনেকে বলছেন। মানুষ ভুল করেছিল, মানুষ দেখেছিল যে একটা পরিবর্তন করলে কিছু হয়তো চাকরি বাকরি নানা রকম, দীর্ঘ 34 বছর বেকার সেই প্রজন্ম ভেবেছিল কিছু একটা হবে। তখন যখন দেখলো নটায় বাঙ্কানা, এই সরকার আমাদের কিছুই করবে না, পুনরায় 16 সালে নির্বাচন, আগামী নির্বাচনে আমি জয়ী হব। কারণ আমাদের ইস্তাহার তো বলে দিয়েছি, বামফ্রন্টের ইস্তাহারে আমরা কি কাজ করব বলে দিয়েছি। মানুষের 100 দিনের বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হবে। অসংখ্য ছেলে মেয়ে, আমি বাড়ি বাড়ি যাচ্ছি, লেখাপড়ার এত, তারা ডিগ্রি নিয়ে ঘরে বসে বসে কুবড়ে আছে, তারা চাইছে নিয়মিত পরীক্ষা দিয়ে একটা চাকরি। সেজন্য আমাদের বামপন্থীদের ইস্তাহারে বলেছে প্রতি বছর এসএসসি পিএসসির মাধ্যম দিয়ে মেধার ভিত্তিতে চাকরি, এবং চাকরি যারা অসংখ্য অফিসগুলো যারা ভ্যাকেন্সি পড়ে আছে সেগুলো পূরণ করা। সরকার, আমাদের বামপন্থীরা বলেছে যে যদি সরকারে আসতে পারি তাহলে প্রতি ঘর পিছু একটা অন্তত কাজের ব্যবস্থা করতে হবে, আমাদেরই দায়িত্ব নিয়ে করতে হবে। আর আমরা কথা বলছি, যে কারখানাগুলো শ্রীমতী বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বুঝিয়ে বন্ধ করে দিয়েছিল, সেই কারখানাগুলো আমরা যদি সরকার আসি পুনরায় সিঙ্গুর নন্দীগ্রামকে আমরাই করব, এটাই হচ্ছে। আর জামালপুরে কৃষি ভিত্তিক, আপনি একটা ভালো কথা বললেন যে এত আলু উৎপাদন, আমরা আলুর উপর পাউডার তৈরি করে জানা, ইতিমধ্যে আমরা ভাবছি যে এই ধরনের কারখানা কৃষি ভিত্তিক আলুর উপর কোনো শিল্প করা যায় কিনা। আমার একেবারে শেষ প্রশ্ন, আপনার মূল প্রতিপক্ষকে বিজেপি না তৃণমূল? মূল প্রতিপক্ষ আমি একাই লড়ে যাচ্ছি, কে আছে জানি না, প্রতিপক্ষ নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি মানুষের কাছে জয়ের ব্যাপারে নিশ্চিত, আমি 100% জয়ের ব্যাপারে নিশ্চিত আছি। যে মানুষ আমাকে, যেদিন আমার নাম ঘোষণা হয়েছে, অসংখ্য লোক আমাকে টেলিফোন করে বলেছে আমরা এই লোকটি চাইছিলাম, তোমার নাম ঘোষণা হয়েছে, আমরা খুব খুশি হয়েছি, আমরা তোমাকেই ভোট দেবো, তোমাকেই জয় করব। এই হচ্ছে জামালপুরবাসীর হচ্ছে। ঠিক আছে, বরাদ্দকৃত টাকার মধ্যে থেকে 1 কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছিলেন সমর হাজরা। তিনি কি জিতবেন? জামালপুরের মা মাটি মানুষ কি তাকে জেতাবেন? সময় বলবে। তার আগে আপনার চোখ থাকতে হবে কবি সৌরভের ইউটিউব চ্যানেলে, সত্যিকারের মাটিতে দাঁড়িয়ে মা এবং মানুষ কি বলছেন জানার জন্য। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি জামালপুরে, জামালপুর বিধানসভা কেন্দ্র। জামালপুর বিধানসভা কেন্দ্র পূর্ব বর্ধমানের অবিভক্ত বর্ধমানের সময় থেকেই পূর্ব বর্ধমানে এই মুহূর্তে লাল দুর্গ বললেও কম বলা হয় না, একদম
কৃষক আন্দোলন, বাম আন্দোলনের শক্ত ঘাঁটি, একদম ধাত্রীভূমি বলা যায় রায়না, জামালপুর, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান জেলার এই বিস্তীর্ণ অঞ্চল দামোদরের ধারে, দামোদরের দক্ষিণ দিকে। আমরা কথা বলবো আজকে জামালপুরেরই ভূমিপুত্র এবং এই মুহূর্তে সিপিআইএম নেতা, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি অয়নাংশু সরকারের সঙ্গে। তিনি সারা রাজ্য জুড়ে কাজ করেন, কিন্তু ভোটের সময় স্বাভাবিকভাবেই তিনি তাদের প্রার্থীর হয়ে প্রচার করছেন। আজকে তার একটি সভা হবে, আমরা প্রার্থীর সঙ্গেও কথা বলবো। এই মুহূর্তে কথা বলবো অয়নাংশু সরকারের সঙ্গে। তাহলে এই কদিন তো একটুখানি এখানেই থাকা হচ্ছে নাকি, মানে হ্যাঁ, নিজের জায়গাটা একটু আছি ফাঁকা হয়ে যাচ্ছে। একটানা এখন জামালপুরেই আছি। জামালপুরের এই যে নির্বাচনকে কেন্দ্র করে সব জায়গায় তার পরিকল্পনা, প্রচার সবটাকে সঙ্গে করে নিয়ে সবাই একসাথেই আমরা পার্টি কংগ্রেস একসঙ্গে একমুখী কাজে ছাপিয়েছি। এই নির্বাচনে আমাদের জিততে হবে। জামালপুরে যে সিপিআইএম জিতবে, একটা সময় এটার মধ্যে খুব অস্বাভাবিকতা কিছু ছিল না, মার্জিন নিয়ে চিন্তা করতে তোমরা। 2021-এ কি এমন হলো যে তোমরা 12% নেমে এলে? 2016 সালের নির্বাচনেও আমরা এখানে জয়লাভ করেছিলাম তৃণমূল কংগ্রেসের সময়। এখন এটা দেখতে হবে যে 2021-এর নির্বাচনে কার্যত কাজ এর ইস্যু, রুটি রুজির ইস্যু, জামালপুর বিস্তীর্ণ এলাকা, কৃষকের ফসলের দাম, এই সমস্ত ইস্যুকে ছাপিয়ে যেটা এস্টাবলিশ হয়েছিল যে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির বাতাবরণ, দ্বিমেরুর রাজনীতি, সেইটাকে প্রমোট করার ক্ষেত্রে তৃণমূল বিজেপি যে ভূমিকা পালন করেছিল আর কি, সেই ভূমিকার ফলে হয়তো 21-এর নির্বাচনে এটা ঠিক যে আমাদের পরাজয় ঘটেছে। কিন্তু এটাও তার সঙ্গে ঠিক যে জামালপুরে এই সময়ের বেশ কয়েকটি নির্বাচনে, টানা নির্বাচনে ফলাফলকে খারাপ করার পিছনে মানে যে কাজ করেছে সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির, এবং বিশেষ করে কয়েকটা পঞ্চায়েত এলাকায় তৃণমূলের যে একদম জঘন্য ভূমিকা, বিশেষ করে বালিকে কেন্দ্র করে লুটের রাজনীতি, এবং সেই লুটকে বজায় রাখতে গেলে ভোট নিয়ে যে নোংরা রাজনীতি করা দরকার সেই রাজনীতি হয়েছে এই জামালপুরে। বালিকে কেন্দ্র করে এখানে বিস্তর অভিযোগ পাওয়া যায় যে বালির সিন্ডিকেট, বালির কালোবাজারি। অভিযোগটা ঠিক কি, তোমরা কিভাবে এটাকে? দেখো, এখানে দামোদরের বালিকে কেন্দ্র করে বেশ কিছু অবৈধ বালি খাদান, বেশ কিছু শব্দটা বলছি কেন, ব্যাপক অংশের বালি খাদান তা গোটা জামালপুরের বিস্তীর্ণ এলাকা। আমি তোমাকে বলতে পারি জোশিরাম গ্রাম পঞ্চায়েত, বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত, এই এলাকাগুলোতে বালি লুট চলছে, অবৈধ বালি খাদান চলছে, এবং এই অবৈধ বালি খাদানের টাকা তৃণমূলের ঘরে ঢুকছে। এবং এটা বলতেও কোনো আমার দ্বিধাবোধ নেই যে এই টাকার ভাগ কলকাতাতেও পৌঁছচ্ছে তৃণমূল নেতার ঘরে। এবং এইটাকে কেন্দ্র করে সমাজ বিরোধীদের একটা আখড়ায় পরিণত করা হয়েছে। ফলে যদি আমরা 2023 সালের পঞ্চায়েত নির্বাচন দেখি, সেই পঞ্চায়েত নির্বাচনে লুট হয়েছিল, কিন্তু লুটের পরেও সিপিআইএম এই বিধানসভায় 37% ভোট পেয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। কিন্তু ওখানকার যদি আমরা বেশ কয়েকটা বুথ দেখি, বেরুগ্রামের কয়েকটা বুথ, সেখানে কার্যত রিগিং, ছাপ্পা, ভোট না দিতে দেওয়া, বাইরে থেকে সমাজ বিরোধী ব্যবহার করা, এবং নিজেদের যে একাংশ সমাজ বিরোধী বাড়ি লুটকে কেন্দ্র করে তারাই তৃণমূলকে পরিচালনা করছে ওখানে। এবং মানুষ এখন একত্রিত হচ্ছে এক জায়গায় তাদের বিরুদ্ধে, সার্বিকভাবে একত্রিত হয়ে তাদেরকে পরাজিত করার জন্য মানুষ এক জায়গায় দাঁড়িয়েছে আছে। এখানে একটা এখানে কেন সারা গ্রাম বাংলাতে 100 দিনের কাজটা একটা অত্যন্ত গুরুতর সমস্যা। এবং তোমরা নির্বাচনে নামার আগে কিছুটা অক্সিজেনও পেয়েছো, কারণ সুপ্রিম কোর্টের রায় তোমরা পেয়েছো, কিন্তু 100 দিনের কাজ এখনো চালু হয়নি। তারপরে অ্যাডভান্টেজ হচ্ছে বামপন্থীরা তো প্রথমেই এই নির্বাচনেও বলেছে 200 দিনের কাজ, শহরাঞ্চলে 120 দিনের কাজ গ্যারেন্টি করে। কারণ 100 দিনের কাজ কেন নেই সেটা তো আর জনগণকে নতুন করে বলতে হবে না। এখন যদি একজন তৃণমূল কংগ্রেসের নেতাকে জিজ্ঞেস করা হয় যে 100 দিনের কাজ কেন নেই, সে অবধারিত ভাবে বলবে যে কেন্দ্র টাকা দেয় না, তাই 100 দিনের কাজ নেই। আর বিজেপির নেতাকে জিজ্ঞেস করলে বলবে যে দুর্নীতি হয় তাই জন্য টাকা পাঠায় না। কিন্তু দুর্নীতি কারা করে? দুর্নীতি করে তো তৃণমূল কংগ্রেস। মাস্টার রোল নিয়ে দুর্নীতি করেছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা, পঞ্চায়েতের প্রতিনিধিরা, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সকলে যুক্ত আছে। তাহলে যারা দুর্নীতি করলো তারা তো শাস্তি পেল না বিজেপির জমানায়, কেন্দ্র সরকারের বিজেপি, তাদেরকে শাস্তি না দিয়ে জনগণকে শাস্তি দেওয়া হলো। তাহলে কোন মুখে বিজেপিও এখানে ভোট চাইছে আমি জানি না। তাহলে 100 দিনের কাজ বন্ধ হওয়ার পেছনে তৃণমূল বিজেপি উভয়ের বোঝাপড়ার রাজনীতির ফলেই 100 দিনের বিজেপি মানুষ বলছে। এখন আমরা যখন প্রচারে যাচ্ছি, সমরাজরা যখন প্রচারে যাচ্ছে বিভিন্ন জায়গায়, কালকে আমরা অনেকগুলো জায়গায় সভা করলাম, প্রত্যেকে বলছে যে তৃণমূল বিজেপির বোঝাপড়ার রাজনীতি আমরা বুঝতে পারছি, তোমাদেরকে আর বোঝাতে হবে না, আমরা সবটা বুঝতে পারছি যে কি পরিস্থিতি ওরা আমাদের পক্ষে নিয়ে এলো এই জামালপুরের মধ্যে, গোটা পশ্চিমবাংলার মধ্যে। আমরা সবাই ঠিক আছি, ঠিক জায়গায় আমাদের দাঁড়াতেই হবে।
মানুষ বলছে তো, মানুষের প্রতিক্রিয়া এটা। বিজেপি কি বলে ভোট চাইছে আমি তোমাকে বলছি, বিজেপি একদম সরাসরি মুসলিম বিরোধিতার ইস্যুতে ভোট চাইছে। বিজেপি এখানে একজন প্রার্থী দাঁড়িয়েছেন, আর দেখুন এটা হচ্ছে যে যে কোনো জায়গার যে কোনো কেউ ভোটে দাঁড়াতে পারে। শিলিগুড়ির লোক যদি মনে করে যে জামালপুরে ভোটে দাঁড়াবো, জামালপুরে দাঁড়াতে পারে। জামালপুরের লোক যদি মনে করে কলকাতায় গিয়ে ভোটে দাঁড়াবো, ভোটে দাঁড়াতে পারে। এ নিয়ে টেকনিক্যালি কোনো সমস্যা নেই। কিন্তু বিজেপি এখানে ভোট চাইতে গিয়ে লিখছে বিজেপির প্রার্থী যে আমি ভূমিপুত্র। এখন এই এলাকার মানুষ এই যৌ নামে বলছে তার নাকি বাড়ি ছিল, সে যা ফাইল করেছে তাতে যতটুকু আমি জানি সাথে হচ্ছে ব্যারাকপুরে তার বাড়ি। আমি ভূমিপুত্র কোন পক্ষে সে এই ধরনের কথাগুলো সে বলছে আমি এখন জানি না। এখন এলাকার 4 মাস আগে ভোট ছিল না, 3 মাস আগে যখন ভোট ছিল না তখন একমাত্র চোখে দেখা যেত সমর হাজরা, এছাড়া অন্য কাউকে একমাত্র চোখে কাউকে দেখা যেত। সমর হাজরা তো অত্যন্ত জনপ্রিয় মানুষ। উনি ওনার সম্পর্কে শোনা যায় উনি সাইকেলে করে ঘুরে বেড়ান, কোনো সিকিউরিটি নেন না, 3-4 বারের বিধায়ক উনি। কিন্তু এবারে নির্বাচনের আগে বিজেপির এই ক্যাম্পেইনকে আগে রাম পরে বাম কিভাবে প্রতিহত করবে? ক্যাম্পেইন করতে পারে ওরা, মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। আপনি যে কোনো বাজারে গিয়ে জিজ্ঞেস করুন, চায়ের দোকানে, মাছের বাজারে, যে কোনো জায়গায় মানুষ বলতে আরম্ভ করেছে যে এখানে জিতবে সমর হাজরাই, অন্য কেউ জিতবে না। পশ্চিমবাংলা সহ আমাদের এই জামালপুরে আজকে সব থেকে বড় সমস্যা আলু চাষের সমস্যা। ব্যাপক ফলন আলু চাষে, কিন্তু ফসলের কোনো দাম নেই। সাংঘাতিক সমস্যার মধ্যে, সংকটের মধ্যে জামালপুরের আলু চাষিরা, এটাই অর্থকরী একটা গুরুত্বপূর্ণ ফসল। হাইওয়েতে অবরোধ করেছে। হ্যাঁ, হাইওয়েতে অবরোধ করেছে এবং সেই অবরোধের জন্য সমর হাজরার নামে কেস আছে। সেই আন্দোলন করার জন্য তৃণমূলের প্রার্থীর নামেও কোনো কেসও নেই, আর বিজেপিরও প্রার্থীর নামে কেস নেই, কারণ তারা এই নিয়ে কোনো ভূক্ষেপ নেই, এই নিয়ে কোনো মুভমেন্টও করেনি। শুধু আলুর ফলনের দাম নেই নয়, টোকেন নিয়ে স্টোরে ফসল রাখা নিয়ে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে। আবার শুধু তাই নয়, তার সঙ্গে যে 10-15 টাকার আলুর বস্তা, সেই 10-15 টাকার আলুর বস্তার দাম গেছে 30, 35, 40, 45, 50 টাকা। তৃণমূল কংগ্রেসের কোনো ভূক্ষেপ নেই, বিজেপির কোনো ভূক্ষেপ নেই। তৃণমূল বিজেপির কয়েকটা জায়গায় বক্তব্য যদি পরিষ্কার কেউ শোনে, না কৃষকের ফসলের দাম নিয়ে কথা আছে জামালপুরের, না বেকারের কাজ নিয়ে কথা আছে, না নতুন শিল্প কলকারখানা নিয়ে কথা আছে, কোনোটাই কথা নেই। তাহলে মানুষ আজকে বুঝতে পারছে যে রুজির ইস্যু থেকে মানুষকে এর আগে সরিয়ে দেওয়ার যে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্তই নতুন করে ফিরিয়ে আনছে। রুজির ইস্যুতেই মানুষ নিজেদেরকে দাঁড় করিয়ে এই আজকে জামালপুরে সমর হাজরাকে জেতানোর জন্য সব মানুষ প্রস্তুতি গ্রহণ করেছে এবং সমর হাজরা এখান থেকে অবশ্যই জেগে। আপনি দেখুন যে জামালপুরে দামোদরের ওপর ব্রিজ গাড়া লাগাতে, এই ব্রিজ তৈরি করেছে সমর হাজরা যখন বিধায়ক ছিলেন, তখন হয়েছে বামফ্রন্টের সময়। জামালপুর কলেজ, সেই ব্রিজ হয়ে গেল। হ্যাঁ, সেই ব্রিজ হয়ে এসেছিল, রায়না থেকে এলে সেই ব্রিজ হয়ে আসতে হবে। জামালপুর কলেজ করেছে যখন সমর হাজরা বিধায়ক, বামফ্রন্টের সময়, তখন জামালপুর কলেজ হয়েছে। একটার পর একটা মাঠে সেচের ব্যবস্থা, জলের ব্যবস্থা যা হয়েছে সমর হাজরার সময়। স্কুল, বিদ্যালয়ের বিল্ডিং, শিক্ষক নিয়োগ সবটা হয়েছে বামপন্থীদের সময়। বরং এখন আমি আপনাকে নাম করে কতগুলো বলতে পারি যে SSK, MSK জামালপুরের মধ্যে যা বামফ্রন্টের সময় তৈরি হয়েছিল, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। অতএব এখানে সাধারণ জীবনযাপন মানুষের, 5 বারের বিধায়ক, 25টা বছর, কোনোদিন 4 চাকা গাড়ি চেপে তাকে ঘুরতে হয় না। বিজেপির প্রার্থী 3 দিন এসছে, 3খানা গাড়ি নিয়ে ঘুরছে, একটা গাড়িতে শুধু ফ্ল্যাগ, যেখানে ফাঁকা পাচ্ছে গিয়ে ফ্ল্যাগ বেঁধে দিচ্ছে, বুথে কেউ থাকুক আর না থাকুক। কিন্তু সব জায়গায় মানুষ আছে, জনগণ আছে, জনগণ দৃঢ় প্রত্যয়, যেখানে সমর হাজরাই। এইবারে ভোটের এজেন্ডাটা অনেকাংশে সিপিআইএম সেট করেছে, কথা আমি এই জন্য বলছি কারণ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে এমনকি বিজেপিকেও কিন্তু কর্মসংস্থানের প্রসঙ্গ তুলতে হচ্ছে। দেখুন আস্তে আস্তে কিন্তু মন্দির মসজিদের বাইনারিটা ফিকে হয়ে যাচ্ছে। আগে পশ্চিমবাংলার রাজনীতির বাইনারি ছিল শ্রেণী রাজনীতি, মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী। সেখান থেকে এই যে ধর্মীয় বাইনারি তৈরি হয়েছিল, সেই বাইনারি অনেকাংশে ভাঙা গিয়েছে। এর সাফল্য কিন্তু সিপিআইএম দাবি করতেই পারে। সেই সাফল্য নির্বাচনী সাফল্যে পরিণত হবে কিনা সেটা তো চৌঠামে, তার আগে জানা যাবে না। আমরা অয়নাংশু সরকারের সঙ্গে কথা বললাম, এরপরে সমর হাজরার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। হাজার তো দাদা তো আমাদের গ্রামে আসা যাওয়া, হ্যাঁ, কোনো বডিগার্ড নেই, কিচ্ছু নাই, হ্যাঁ, দিব্যি সাইকেলে যাওয়া আসা। হ্যাঁ, আমাদের আশা করি আমাদের এই বুঝতে কতটা কী পাবে না, এই নদীর উপরে ফুল পাচ্ছি একদম। আমার দাদাটা উঠবে একদম শিওর, একদম জানা কথা, আমার ইচ্ছা সময়টা উঠবে, কোনো ব্যাপার নেই। যেটা দেখা যাচ্ছে আমাদের এই বুঝে কীরকমভাবে আমি বলতে চাচ্ছি, কিন্তু সময়টা ওদিক থেকে উঠবে আর কি, পরিষ্কার।